সিলেটের 4 জেলায় 30 ধরনের নতুন করোনার সন্ধান, 6টি নেই বিশ্বের কোথাও। আইইডিসিআর বলছে আতঙ্কের কিছু নেই। একটা মিউটেশন পাওয়া গেছে যেটা কোথাও দেখা যায় নাই। ভ্যাকসিনকে ফাঁকি দিতে সক্ষম কোনো ভাইরাসের পরিবর্তন দেখা যায় তারা পাননি। আমাদের বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য। শেষ 24 ঘন্টায় দেশে 17 জনের মৃত্যু, শনাক্ত হাজারের নিচে। ক্লিনিক্যাল ট্রায়ালের উৎপাদনে যাচ্ছে দেশীয় গ্লোবের ভ্যাকসিন, জুনেই আসতে পারে বাজারে। 5 মাসের মধ্যে যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি শেষ করতে পারি, তাহলে আশা করি জুনের মধ্যেই সেই স্বপ্নটা পূরণ হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। অন্ধের মতো বিদেশে না ছোটার পরামর্শ। দেশের রাজনীতিতে আলোচনায় দুই ভাই। কাদের মির্জার বিতর্কিত মন্তব্যের পর সতর্ক করলেন ওবায়দুল কাদের, বললেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় পাবে না কেউ। প্রতি 3 মিনিট পর পর স্টেশনগুলোতে মিলবে মেট্রো রেল। এপ্রিলেই ট্রায়াল রান, পরিকল্পনায় পরিবর্তন, বাড়ানো হয়েছে পরীক্ষামূলক চলাচলের পরিধি। সিলেটে মিলেছে নতুন 30 ধরনের করোনা, এর মধ্যে 6টি বিশ্বের কোথাও পাওয়া যায়নি, বাকি 24টি বাংলাদেশে একেবারে নতুন। পরিবর্তিত এই 30 ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। এদিকে কোভিড-19-এর জিনোমে পরিবর্তন এলেও টিকার কার্যকারিতায় তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর আইইডিসিআর বলছে নতুন ভাইরাসে আতঙ্কের কিছু নেই। আরও জানাচ্ছেন ইকরামুল কবির, ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সিলেট বিভাগের 4 জেলায় 30 ধরনের করোনা ভাইরাসের নমুনা পেয়ে বিস্মিত হয়েছেন। গবেষক দলের সদস্যরা বলছেন, বিভিন্ন এলাকা থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাদের জিনোম সিকোয়েন্স করে সেখান থেকে করোনা জিনোমে নতুন একটা মিউটেশন পাওয়া গেছে, যা আগে বিশ্বের কোথাও পাওয়া যায়নি। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার 10টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে 47টির পরিবর্তন পাওয়া গেছে। এর মধ্যে 30টি পরিবর্তিত করোনা ভাইরাস বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন। নতুন কোনো মিউটেশন আমরা পাচ্ছি কিনা যেটা বাংলাদেশের জন্য স্পেসিফিক অথবা সিলেট রিজিয়নের জন্য স্পেসিফিক, সেটা আসলে আমরা বের করার জন্যই আসলে গবেষণাটা করছি। একটা মিউটেশন পাওয়া গেছে যেটা কোথাও দেখা যায় নাই, সেটা সেক্ষেত্রে সিলেট রিজনে এটা পাওয়া গেছে। সেটা আসলে কতটুকু নেগেটিভলি ইফেক্ট ফেলবে আমাদের মানুষের জন্য সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মূলত বাংলাদেশে করোনার গতি, প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এ মিউট্যান্টগুলো নিয়ে কাজ করছে। ফলে দেশে কোন ভ্যাকসিন কার্যকর হবে সেটার একটা ডিজাইন আগে থেকেই এই গবেষণাগুলোর মাধ্যমেই বুঝতে পারা যাবে বলে জানালেন বিভাগীয় প্রধান। এটা আসলে নতুন গবেষণার দ্বারকে উন্মোচন করবে। ভ্যাকসিনের যে ধরন বা কোন এলাকার মানুষের জন্য বা কোন টাইপের মানুষের জন্য কোন ভাইরাসের এগেইনস্টে কোন ধরনের ভ্যাকসিন লাগবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অধ্যয়নে করোনা ভাইরাসের প্রকৃতি ও বিস্তার নিয়ে গবেষণা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অনন্য অর্জন বলে জানালেন উপাচার্য। কারণ এই ভাইরাসের যদি গতি প্রকৃতি এবং তার ধরন যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের যে ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিনটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তখন কিন্তু দেখা যাবে যে ওই ভাইরাস যে ভ্যাকসিন হয়তো কাজ না করতে পারে। আইইডিসিআর বলছে নতুন ধরনের ভাইরাসে আতঙ্কের কিছু নেই। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনেই প্রতিরোধ করা যাবে ভাইরাস। স্বাভাবিক যে মিউটেশন হচ্ছে ওইটা নির্ণয় করা হচ্ছে। এটার কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন বা ভ্যাকসিনের উপর কোনো ইমপ্লিকেশন নেই। রোগের তীব্রতার সাথে এর কোনো সম্পর্ক এখনো পাওয়া যায়নি বা ভ্যাকসিনকে ফাঁকি দিতে সক্ষম কোনো ভাইরাসের পরিবর্তন দেখা যায় তারা পাননি। আমাদের বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর ক্ষেত্রেই এটি প্রযোজ্য যে পরিবর্তনের সঙ্গে অস্বাভাবিক আচরণের অস্বাভাবিক ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা। তবে বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা সেরকম অস্বাভাবিকতা দেখিনি।
তবে এখন দেখছি না বলে আগামীকালই সেটা দেখবো না এমন কোনো কথা নেই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে 18 মে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে কোভিড-19 শনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়। এই ল্যাবে 5 জানুয়ারি পর্যন্ত 37,267 নমুনা পরীক্ষা করে 6,560টি পজিটিভ নমুনা শনাক্ত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,687 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 978 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,18,898 জন। এদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,544 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,24,029 জনের। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,021 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,63,480 জন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনে যাচ্ছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের আবেদনে গত সপ্তাহে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সব ঠিকঠাক থাকলে আসছে সপ্তাহেই সিআরওর মাধ্যমে বিএমআরসিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাইবে গ্লোব। 5 মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে আগামী জুনেই দেশের বাজারে ভ্যাকসিন মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। করোনা মোকাবিলায় ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। এরই মধ্যে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না সহ বেশ কিছু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিন চলতি মাসেই হাতে পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। অথচ বাজারে আসা ভ্যাকসিনের সঙ্গে কাছাকাছি সময়ে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক। গ্লোব বায়োটেক বলছে গত সপ্তাহেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন তৈরির অনুমোদন পেয়েছেন তারা। মানব থেকে ভ্যাকসিন প্রয়োগ করতে হলে সেই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স দরকার। ইতিমধ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের লাইসেন্স আমরা ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ রেগুলেশন থেকে আমরা পেয়েছি। এবং অন্যদিকে আমাদের সিআরও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো নিচ্ছেন। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই মানবদেহে প্রয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাইবেন তারা। প্রস্তুতি আছে চলতি মাসেই তৃতীয় ধাপ শুরুর। সামনের দিকে আর কোনো প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার সম্মুখীন না হয় এবং এই 5 মাসের মধ্যে যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি শেষ করতে পারি তাহলে আশা করি জুনের মধ্যেই সেই স্বপ্নটা পূরণ হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে বঙ্গভ্যাক্স তথা আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতেছে, সেই ভ্যাকসিন মানুষের সেবায় আমরা ব্যবহার করতে পারব। দেশে উদ্ভাবিত এই ভ্যাকসিন 1 ডোজ প্রয়োগেই করোনা মোকাবেলা সম্ভব বলে দাবি গ্লোবের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিডের নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দেশটিতে একদিনে রেকর্ড 60,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে 3,500 মানুষের মৃত্যু ও 2.25 লাখ আক্রান্ত নিয়ে লাগামহীন যুক্তরাষ্ট্রের করোনা। কঠোর বিধিনিষেধের পাশাপাশি পুরো দমে টিকাদান কর্মসূচি চললেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাস একদিনেই 2,25,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 3,500 মানুষের। সংক্রমণ বাড়ায় রোগের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতাও। সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ার। লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে প্রবেশে পার্কিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে। করোনা রোগের চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে যুক্তরাজ্যের হাসপাতালগুলোকেও। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের এই দীর্ঘ সারি বলে দেয় কতটা মারাত্মক আকার ধারণ করেছে ব্রিটেনের করোনা পরিস্থিতি। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর থেকে শেষ 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সবশেষ একদিনেই রেকর্ড 60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। টিকাদান কর্মসূচি পুরো দমে চললেও গোটা যুক্তরাজ্যেই করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। শুধু লন্ডন নয়, ইংল্যান্ডের পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, ইয়র্কশায়ার সব জায়গাতেই হাসপাতালগুলোতে ব্যাপক চাপ পড়েছে। স্বাস্থ্যকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। করোনা মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। When everybody looks at the position, people understand overwhelmingly that we have no choice.
এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি থাইল্যান্ডের অবস্থাও অত্যন্ত নাজুক। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান বলেন, এখনও বিশ্ববাসীকে কঠিন পথ পাড়ি দিতে হবে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলার আহ্বান জানান তিনি। ওমর ইনান, সময় সংবাদ। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে দেশেই আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অন্ধের মতো বিদেশে না ছুটে দক্ষ হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রবাসীদের বিদেশ যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কোভিড-19-এর আতঙ্কে বিপর্যস্ত বিশ্বে প্রভাব পড়া অন্যতম প্রধান খাত অভিবাসী, যার মধ্যে বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি অভিবাসীর অবস্থানও পড়েছে সংকটে। গত বছরের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে ফিরে আসা প্রবাসীদের এই সংখ্যাটি ছিল ৩,২৬,৭৫৮ জন। এমন পরিস্থিতিতে বুধবার মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান স্লোগান নিয়ে দেশে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, কাজে অনেকেই আজকে করোনার কালে কাজ হারাচ্ছেন। যারা দেশে ফিরে আসছেন তাদের অনুদান দিচ্ছি, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের কল্যাণে প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংক ঋণ দেয়া ছাড়াও নানা সহায়তার ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা প্রত্যেক কর্মীকে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার নির্দেশ দেন। আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি। এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক, সিআইপি ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সৌদি সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বুধবার ভোরে ও গতরাতে সাউদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। রাত 12:30টায় বাংলাদেশ বিমানের আরও 2টি ফ্লাইট রিয়াদ ও দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এতে স্বস্তি ফিরেছে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের মাঝে। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। সাময়িক বন্ধ থাকার পর বাংলাদেশ বিমানের যে ফ্লাইট শিডিউল সেটি কিন্তু ঘোষণা হয়েছে এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি কিন্তু 6 তারিখ থেকে যে শিডিউল পূর্ব ঘোষিত সেই শিডিউল অনুযায়ী কিন্তু যাত্রীরা আসার যে পরিকল্পনা সেটি কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। যদিও বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যে বাংলাদেশ বিমানের যে টিকিট সেটি কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না। মাসের শেষ দিকে 20-22 তারিখের মধ্যে থেকে কিন্তু যে স্বাভাবিক যে রেট সেই রেটে কিন্তু টিকিটগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বিমানের একটি বিষয় এখানে থাকা প্রবাসীরা জানিয়েছেন যে পছন্দের তালিকা থাকার পরও কিন্তু তারা অনেক ক্ষেত্রে টিকিট সংগ্রহ করতে পারছেন না। যদিও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে বলেছে যে তাদের যে পূর্বে ক্রয়কৃত যে টিকিটের যাত্রীরা আছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু আসলে যে লোকাল মার্কেট অর্থাৎ বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যে টিকিট থাকার কথা সেটি কিন্তু এক ধরনের সাময়িক সংকট আছে। অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা কিন্তু দেশে যাওয়ার জন্য তারা প্রতিনিয়ত টিকিট সংগ্রহ করছেন। বাংলাদেশ টিকিট না পাওয়াতে তাদের এক ধরনের হতাশা লক্ষ্য করা গেছে। আগামী দিনগুলোতে করোনা যে প্রাদুর্ভাব বা করোনা যে মহামারী সেটি যদি একেবারে কমে যায় সেক্ষেত্রে হয়তো এই বাণিজ্যিক ফ্লাইট যে চলাচলের সিদ্ধান্ত সেটি কিন্তু সবসময়ের জন্য স্বাভাবিক থাকবে বলে মনে করছেন এখান থাকা প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। দেশের রাজনীতিতে আলোচনায় দুই ভাই। নোয়াখালীতে ছোট ভাই কাদের মির্জার বিতর্কিত মন্তব্যের পর সতর্ক করলেন বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেন্দ্র থেকে তৃণমূল ছাড় পাবে না কেউ।
ভোটের রাজনীতি নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ এতদিন সরব থাকলেও এবার আলোচনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। দলের নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রীতিমতো আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে কাদের মির্জার বক্তব্য। কিছু সামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে। বিএনপির দুর্গ ভাঙছে এই ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইত নয়, 10 এটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস কত সত্য কথা বলুন। পৌরসভার মেয়র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে দেওয়া বক্তব্যে বাদ যায়নি সরকারের সমালোচনাও। তিনি বলেন, স্পষ্ট কথা বলতে কাউকে ভয় করেন না তিনি। রাজনৈতিক নেতাদের বিচারক, কর্মীদের বিচারক কি জন্য? দুর্নীতির জন্য। এতারা যে দুর্নীতি করে এটার লগে কি প্রশাসনের লোক জড়িত নাই? আছে। হ্যাঁ আছে। ওদের বিচারটা কেন হয় না? মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দাবি, এদের বিচার করা হোক। ছোট ভাইয়ের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউই ছাড় পাবে না। আমরা কেউই নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। সভানেত্রী শেখ হাসিনাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এদিকে বুধবার দেয়া এক বিবৃতিতে আব্দুল কাদের মির্জা দাবি করেন, গণমাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রতি 3 মিনিট পর পর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরার 3টি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও 2টি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরই মধ্যে 52 ভাগ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল, তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম 3টি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যেই। রেল লাইনের ঠিক নিচেই হচ্ছে স্টেশনগুলো, আর এরই মধ্যে অবকাঠামোগত যে কাজগুলো এগিয়ে গেছে সেখানে কিন্তু স্টেশনের সিঁড়ি, টিকিট কাউন্টার সহ অন্যান্য যে আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এসকেলেটর সহ থাকবে লিফটের ব্যবস্থাও। প্রতি 3 মিনিট পর পর যে ট্রেন থামবে সেই যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস চলাচলেরও ব্যবস্থা। উত্তরের এই 3টি স্টেশনে সরেজমিনে গেলে এমনটাই চোখে পড়বে। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়ে, তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথাও ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল স্বচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এই 3টা নিয়েই আমাদের ট্রায়াল রান করার জন্য পরিকল্পিত। কিন্তু আমরা চেষ্টা করছি যে এটাকে আর একটু বাড়িয়ে আমরা একটু শহরের ভিতরে যদি এটা ট্রায়াল রানটা চলে, তাহলে শহরের ভিতরে মানুষ এই ট্রেনগুলো দেখতে পারবে। মোট 16টি স্টেশনের প্রতিটিরই কাজ এখন চলমান। এরই মধ্যে 5টি প্ল্যাটফর্মের অবকাঠামো শেষ, আর বাকিগুলোর পিলার বসে গেছে। কোনো জায়গায় আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত নির্মাণ করে ফেলেছি। প্রথম 5টা স্টেশনের দিকে গেলে দেখবেন যে এই অবস্থা আছে। তার পরবর্তীতে যখন আগারগাঁও থেকে পরবর্তীতে যখন আসবেন, সেখানে যে স্টেশন পিয়ার বলি বা স্টেশন কলামগুলো বলি, যে সেইগুলির কাজ চলছে। ডিসেম্বরেই প্রথম লটের 5টি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে আমদানিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ব্যবসায়ীদের দাবি, ভারতের পেঁয়াজের দাম অনেক বেশি। অন্যদিকে অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের দাম একেবারে কমে গেছে। এতে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
ভারত রপ্তানি বন্ধের পর অস্থির হয় দেশের পেঁয়াজের বাজার। সেই বাজার স্থির হয় দেশীয় ও বিশ্বের নানা দেশের পেঁয়াজে। কিন্তু পহেলা জানুয়ারি থেকে আবার ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে, তাই অস্বস্তিতে ব্যবসায়ীরা। একে তো দাম বেশি, আর অন্যান্য দেশের পেঁয়াজের দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজ আসবে বলছে, তখন থেকেই বেচা বিক্রিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমাদের সরকার নিয়ে এটা আলোচনা করা দরকার ছিল যে আমরা বা রমজান আগে করে পেঁয়াজ নিব, বা আমাদের এই পেঁয়াজগুলো যদি বিক্রি হয় তখন আমরা পেঁয়াজটা নিব, এরকম করে আলোচনা হয় নাই। এই যে ভারতের মাল আসায় অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়ে গেছে গা, এখন সব দিকে এক কথায় পেঁয়াজের মার্কেট ধস নামছে। খাতুনগঞ্জে চীনের পেঁয়াজ 20 টাকা, মিশর 30 টাকা, আর হল্যান্ডেরটা বিক্রি হচ্ছে 25 টাকায়। কিন্তু ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, স্থায়ী সমাধানে ভারতীয় পেঁয়াজ আমদানি নিয়ে নীতিমালা করা প্রয়োজন। আমদানিতে এখন আমাদের দেশে ভরপুর, কিন্তু কোনো বাইরের এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের প্রয়োজন নেই। আর ইন্ডিয়ান পেঁয়াজটা আসনে, কিন্তু এটা আরও আতঙ্ক হয়ে গেছে। মানুষ কৃষকেরা উঠাইতেছে না, ঠিকভাবে দাম পাইতেছে না, তাদের মনে করেন 1200-1300 টাকা পড়তা, এখন বা হাটে বাজার 1000 টাকা। চট্টগ্রাম বন্দরে এখনও বিভিন্ন দেশে 34,000 মেট্রিক টন খালাসের অপেক্ষায় রয়েছে। ভারতের কারণেই বারবার অস্থির হচ্ছে দেশের পেঁয়াজের বাজার। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, অপরদিকে ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের দাবি, সরকারকে নির্ধারণ করতে হবে ভারতীয় পেঁয়াজ কখন আমদানি বন্ধ থাকবে এবং কখন খোলা থাকবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ফাইজার বায়োএনটেকের পর এবার ইউরোপে অনুমোদন পেল মডার্নার ভ্যাকসিন। শিগগিরই শুরু হবে এই টিকার প্রয়োগ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু। ফারিহা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং সেই সাথে শুভ সন্ধ্যা জানাচ্ছি বার্লিন থেকে। আপনি যেটা বলছিলেন যে বায়োএনটেক এবং ফাইজারের পাশাপাশি কিন্তু আজকে পুরো ইউরোপীয় ইউনিয়নে কিন্তু নতুন একটি টিকা যুক্তরাষ্ট্রের মডার্না mRNA 1273 সেটি কিন্তু অনুমোদন দিয়েছে। এবং এটির মাধ্যমে দারুণ একটি খবর হচ্ছে, পুরো ইউরোপীয় ইউনিয়নে কিন্তু 160 মিলিয়ন ডোজ কিন্তু দেওয়া হবে। সেখানে 2 মিলিয়ন ডোজ আপাতত দেওয়া হচ্ছে জার্মানিকে, এবং পরবর্তীতে সেটি 50 মিলিয়ন পর্যন্ত পৌঁছবে। এটি যেমন একটা দারুণ খবর, সেই সাথে আরো সুখবর হচ্ছে এটি সংরক্ষণের ব্যাপারটি। এটি এতটাই চমৎকার যে -20 গ্রেডে কিন্তু ফারিহা আপনি এই টিকাটি সংরক্ষণ করতে পারবেন, এবং 30 দিন পর্যন্ত কিন্তু সাধারণ টেম্পারেচারে এটি রাখা যাবে, এবং বাংলাদেশের যেসব ফ্রিজ আছে সেখানে রাখা যাবে। সেক্ষেত্রে বায়োএনটেক এবং ফাইজারের ক্ষেত্রে সেটি কিন্তু 70 গ্রেড হিমাঙ্কের নিচে সেটি যে রাখার একটি ব্যাপার ছিল, সে 6 মাস পর্যন্ত রাখা যায়। কিন্তু 20 গ্রেড যেটি -20 গ্রেড, সেগুলো কিন্তু রাখতে গেলে কিছুটা সমস্যা তো অবশ্যই কিন্তু বায়োএনটেক এবং ফাইজারকে পোহাতে হতো। সে কারণে জার্মানির অনেক জায়গায় যাদেরকে টিকা দেওয়ার কথা ছিল এবং যেখানে যেখানে টিকা দেওয়ার কথা ছিল সেখানে আসলে 70 গ্রেডের নিচে একটু কম হওয়াতে সেটি কিন্তু দেওয়া যায়নি। সেক্ষেত্রে মডার্নার কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারে এবং সেটি দারুণভাবে কার্যকরী হবে বলে বিশ্বাস করছি। তবে জার্মানি সহ ইউরোপের 27টি দেশে এই টিকাটি যেভাবে বিতরণ করা হচ্ছে, এবং সেখানে যে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন, তিনি কিন্তু একেবারে উল্লেখ করেছেন যে যে দেশে যত মানুষ সে অনুযায়ী কিন্তু সেই টিকাটি কিন্তু প্রদান করা হবে। সেক্ষেত্রে জার্মানিতে কিন্তু 85 মিলিয়ন মানুষের দেশ, অর্থাৎ 8.5 কোটি মানুষের দেশে কিন্তু একটু বেশি পরিমাণ ডোজ আসবে সেটি বিশ্বাস করা যায়। এবং সেই ক্ষেত্রে বায়োএনটেক এবং ফাইজারের পাশাপাশি মডার্নার টিকা যদি চলে আসে সেটি কিন্তু আমাদের সবার জন্য একটি মঙ্গল অপেক্ষা করছে। এবং আশা করছি জার্মানির পরে এখানে কিন্তু জার্মানির যে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, তিনি কিন্তু এর আগে একবার উল্লেখ করেছিলেন যে জার্মানি সহ উন্নত দেশগুলির পাশাপাশি যেসব দরিদ্র দেশগুলো আছে এবং উন্নয়নশীল দেশগুলো আছে সেখানেও কিন্তু 100 মিলিয়ন ডোজ কিন্তু অতি জরুরি ভিত্তিতে কিন্তু এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কিন্তু প্রদান করার ব্যাপারে তিনি কিন্তু উল্লেখ করেছিলেন। সেটি কতটুকু এগিয়েছে সেটি কিন্তু আমরা সময় হলে জানতে পারবো। তবে এই যে মডার্নার টিকা যে বাংলাদেশের যাবে সেটি এবং সংরক্ষণের বিষয়ে সেটি কিন্তু খুব সহজ হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওই যে বিজ্ঞাপনের ভাষায় বলতে হয়, সেখানে কিন্তু একটি কথা সবসময় বলা আছে, গুণে যেমন পরিচয় তেমনি দামে কিন্তু একটুখানি বেশি পড়বে। বিশেষ করে সেটি জার্মানিতে এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে কিন্তু এখন পর্যন্ত $18 কিন্তু বিনিয়োগ করতে হচ্ছে সে কারণে। ফারিহা, ইউরোপের টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।